शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ ও মাস্টার মশাইকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। সভাগৃহে উপস্থিত পরম পূজনীয় সিদ্ধেশানন্দজি মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় তরুণ গোস্বামী মহাশয়কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। এবং এই সভাগৃহে যারা আছেন উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার অত্যন্ত প্রিয় মাতৃমণ্ডলী, আর ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠানটি যারা দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম। পরম পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজ ভক্তমালিকা এই গ্রন্থের প্রারম্ভে তিনি বলেছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিকারের মতো করে তিনি বলতে চান, ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য বুঝিবে এমন, ছোট বড় বিচারেতে নাহি অধিকার, সকলে বুঝিবে রামকৃষ্ণ পরিবার। যদিও এই গ্রন্থে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ আর অন্তরঙ্গ গৃহী ভক্তদের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের মনে হয় এই সত্যটি প্রযোজ্য পরবর্তী সময়ের মহান সাধক এবং বরেণ্য সন্ন্যাসীদের ক্ষেত্রে, যারা শ্রীরামকৃষ্ণের ভাব আদর্শকে নিজেদের জীবনে প্রতিফলিত করে রয়ে গেছেন আমাদের সবার কাছে অনুপ্রেরণার উজ্জ্বল আলোক স্তম্ভ রূপে। শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ তাঁদেরই একজন। শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হিসাবে তাকে ভাবতে গেলে প্রথমেই আমার মনে হয় স্বামীজির কথা। স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন লাভ পার্সনিফাইড, প্রেমের ঘনীভূত মূর্তি। কিন্তু ঠাকুর তো শুধু প্রেমের ঘনীভূত মূর্তি ছিলেন না, সেই প্রেমে ছিল চির উন্মত্ততা। তিনি চির উন্মদ প্রেম ও পাথার। নরেনের অদর্শনে যেমন তার বুকের মধ্যে সেই গামছা নিংড়ানোর মতো ব্যথা হতো, সেই রকম পূর্ণকে দেখতে না পেলেও তিনি খুব ব্যাকুল হতেন। তিনি কর্নওয়ালি স্ট্রিটে গিয়ে দাঁড়িয়ে থাকতেন হাতে সন্দেশ নিয়ে, পূর্ণ কখন আসবেন তিনি তাকে দেখবেন আর নিজের হাতে সন্দেশ খাইয়ে দেবেন। এটাই ঠাকুরের ভাব। গিরিশ ঘোষ বলছেন, একদিন পরমহংস দেবের কাছে গেছি, দেখছি উনি কাঁদছেন আর বলছেন, নিমাই আমার ঘরে ঘরে গিয়ে প্রেম বিলিয়েছে, আর আমার শরীরের কি অবস্থা দেখো, আমি গাড়ি ছাড়া চলতেই পারি না, জল সাগু খেয়েও আমি মানুষের কল্যাণ করব। তাই স্বামী বিবেকানন্দকে চলমান করে শ্রীরামকৃষ্ণ তার প্রেমকে বহমান করেছিলেন সারা বিশ্বে। আমরা যদি শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারি যে তিনি ভালোবেসে বহু মানুষকে কাছে টেনে নিয়ে এসেছিলেন। বহু মানুষ যারা দুঃখী, যন্ত্রণায় পীড়িত, তারা মহারাজের কাছে এসে পেয়েছিলেন শান্তির আশ্বাস। অন্ধকারাচ্ছন্ন জীবনের উদ্ভ্রান্ত পথিক পেয়েছিলেন সঠিক আলোর দিশা। আমরা তাই চেষ্টা করব মহারাজের হৃদয় বত্তা নিয়ে একটু আলোচনা করার অতি সংক্ষেপে। শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজের জন্ম হয়েছিল বাংলাদেশের চট্টগ্রামে 1930 সালের 12ই জানুয়ারি। তার পূর্ব নাম সমরেশ চন্দ্র মিত্র, বাবা রমেশ চন্দ্র মিত্র,
মা পঙ্কজ বালা দেবী। বাবা ইন্ডিয়ান রেলওয়েজের অডিটর ছিলেন, তাই কর্মসূত্রে বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো, থাকতে হতো। মহারাজ জন্মেছিলেন মামার বাড়িতে। পরে অবশ্য তারা 24 পরগনার কামারহাটি আগরপাড়ায় এসে বাস করেছিলেন, বহুদিন সেখানে ছিলেন। মহারাজ সাঁতার কাটতে আর সাইকেল চড়তে খুব ভালোবাসতেন। দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন। অত্যন্ত মেধাবী ছিলেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন, কিন্তু খেলাধুলোতেও খুব ইন্টারেস্ট ছিল। তিনি ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হকি সবেতেই একেবারে পারদর্শী ছিলেন। আইএসসি তে ভর্তি হন কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজে। রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট হোমে থাকতেন। তারপর বঙ্গবাসী কলেজে ভর্তি হন এবং বিজ্ঞানে স্নাতক হয়েছিলেন। দেওঘর বিদ্যাপীঠে পড়াশোনা আর রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট হোমের জীবনযাপন তার মধ্যে অন্যতর জীবন পথের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছিল। বৈরাগ্যের তাড়নায় সমরেশ ঘর ছাড়লেন, যোগদান করলেন রামকৃষ্ণ সংঘে। তিনি রামকৃষ্ণ মিশন সারদাপীঠে 1954 সালের 1 ফেব্রুয়ারি যোগদান করেন। পরম পূজ্যপাদ শঙ্করানন্দজি মহারাজ তাকে মন্ত্র দীক্ষা এবং ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছিলেন। পরম পূজ্যপাদ বিশুদ্ধানন্দজি মহারাজ তাকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। সন্ন্যাস নাম হয় বাগীশানন্দ। 1958 থেকে 1965 সাল মহারাজ কর্মরত ছিলেন সারদাপীঠের অন্তর্গত বিদ্যামন্দির কলেজে। সারদাপীঠ তথা বিদ্যামন্দিরের ইতিহাসে তার নীরব সেবার আখ্যানটি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। এরপর রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে যখন যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সংঘের নির্দেশে, তা তিনি পালন করেছেন গভীর নিষ্ঠায়। কিন্তু তার জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় 1986 এপ্রিল থেকে পরবর্তী 25 বছর, যখন তিনি মুম্বাই শাখা কেন্দ্রে প্রধানের দায়িত্ব নিয়ে আসেন। এই নিরভিমানী সন্ন্যাসী তিনি ভেবেছিলেন যে সম্পূর্ণ অন্য ভাষা, অন্য সাংস্কৃতিক আবহে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন, একেবারে অন্য সাংস্কৃতিক প্রবাহে পরিচালিত মুম্বাই আশ্রমে তিনি কতটা খাপ খাওয়াতে পারবেন, মানে মানিয়ে নিতে পারবেন। কিন্তু 25 বছর এই আশ্রমে তার অবস্থিতি সমগ্র মহারাষ্ট্রে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের ইতিহাসে এক স্বতন্ত্র অধ্যায় হয়ে রয়েছে। বেলুড় মঠ থেকে একজন সন্ন্যাসীকে পাঠানো হয়েছিল তাকে সহায়তা করার জন্য। যেদিন তিনি এসেছিলেন প্রথম, বাগীশানন্দজি তাকে ডেকে বলেছিলেন, দেখো এটা ঠাকুরের জায়গা, তাই তোমার প্রথম কাজ হবে ঠাকুরের সেবা আমাদের ঐতিহ্য মেনে যাতে সঠিক সময় সঠিকভাবে হয় সেদিকে নজর রাখা। তোমার দ্বিতীয় কাজ হবে সাধু সেবা, বিশেষ করে বৃদ্ধ সাধুদের যেন যত্ন আত্মীর কোনো ত্রুটি না হয়। আর তৃতীয় কাজ হবে ভক্ত সেবা। এখানকার ভক্তরা জানো তো বিভিন্ন সময় আসে মঠে, অনেক সময় তারা খবর দিয়েও আসতে পারে না। তুমি দেখো তারা যেন একটু প্রসাদ পায়। এই কথাটি যেন আমাদের প্রেম স্বরূপ প্রেমানন্দ মহারাজের কথা মনে করিয়ে দেয়। তিনি ছিলেন মঠের মা। জীবন সায়ান্নে এসে তিনি সেবক মহারাজকে বলেছিলেন, একটা কাজ করতে পারবি, ভক্তরা এলে দুটো মিষ্টি কথা বলতে পারবি, আর একটু প্রসাদ দিতে পারবি।
মুম্বাই এমন একটি জায়গা যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন চিকিৎসার জন্য, বাংলাদেশ থেকেও আসেন। মহারাজ অনেক ক্ষেত্রে আশ্রমে তাদের থাকার ব্যবস্থা করে দিতেন। অনেক সময় নিজের প্রণামী থেকে তাদের আর্থিক সাহায্য করতেন। একবার দেখা গেল একটি যুবক আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন। জনৈক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? যুবকটি বলেছিলেন যে আমি আমার মাকে নিয়ে এখানে এসেছি, আমার মা ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা করাতে গিয়ে আমার সমস্ত টাকা খরচ হয়ে গেছে। আমার মুখ দেখেই বাগীশানন্দজি বুঝতে পেরেছিলেন যে আমার মনে কষ্ট আছে। তিনি বলেছিলেন সবকিছু আমাকে খুলে বলো তো। সব শুনে মহারাজ তাকে আর্থিক সাহায্য করেছিলেন। এই যুবক এবং তার পরিবারের সকলে মহারাজের এই দয়ায় আর করুণায় একেবারে অভিভূত। মহারাজ সেবক মহারাজদের বলতেন ওদের রোগে মারছে আর অর্থে মারছে, আমরা কি কিছুই করতে পারি না? মুম্বাইতে অনেক বৃদ্ধ বৃদ্ধা থাকতেন যাদের ছেলে মেয়েরা বিদেশে সেটেল ছিলেন। তারা নিঃসঙ্গ জীবনযাপন করতেন। আবার একদল তরুণ তরুণীরাও থাকতেন যারা কর্মসূত্রে এসেছেন, যারা বাবা মা আত্মীয় পরিজন ছেড়ে দূরে আছেন, তাই তাদের আবার মনোকষ্ট। এই দুই দলের মানুষের কাছেই মহারাজ হয়ে উঠেছিলেন আশ্রয় স্বরূপ। তিনি যেন তাদের লোকাল গার্জিয়ান, তিনি যেন তাদের স্থানীয় অভিভাবক। তাদের খোঁজ খবর নেয়া, তাদের শারীরিক আর্থিক কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখা, শরীর খারাপ হলে চিকিৎসার ব্যবস্থা করা, কেউ নতুন এলে এই শহরে তার প্রয়োজন হলে থাকার ব্যবস্থা করা, সবকিছুই মহারাজ করতেন। একদিন দুপুরবেলা এক ভক্ত মহারাজকে ফোন করে বলছেন যে কাঁদছেন প্রথমে, আর বলছেন আমার খুব ইচ্ছা মঠে যাওয়ার, কিন্তু আমার শরীর খারাপ মহারাজ, আমি তো যেতে পারবো না। তখন বাগীশানন্দজি একজন সাধুকে বলেছিলেন যে তুমি 3টের সময় গাড়ি নিয়ে রেডি থাকবে। মহারাজই পৌঁছে গিয়েছিলেন তার বাড়িতে। সেই ভক্তটি তো বিস্মিত, মুগ্ধ। অনেক সময় অনেক ব্যক্তিকে দেখবার জন্য তিনি হাসপাতালে পৌঁছে যেতেন। সঙ্গে থাকতো ঠাকুরের প্রসাদী ফুল আর চরণামৃত। ব্যাধির যন্ত্রণার মাঝে মহারাজের হাসি মুখ তাদের মনে এনে দিত শান্তির আশ্বাস। এক বৃদ্ধা থাকতেন মুম্বাইতে, তার মেয়ে সারদা মঠের সন্ন্যাসিনী, আর ছেলে খুব অল্প বয়সে মারা যায়। বৃদ্ধাটি যখন ক্যান্সারে আক্রান্ত হলেন তখন মহারাজ তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেছিলেন এবং তার দেহ রক্ষার পর তিনি আশ্রমের সাধুদের বলেছিলেন তার দাহ কার্যের সমস্ত ব্যবস্থা করার। আরেকজন স্ত্রী ভক্ত থাকতেন, তিনিও বৃদ্ধা, একাকী। তার শরীর খারাপ হলে যখন মহারাজ শুনেছেন যে তিনি অসুস্থ, একা থাকেন, 1 সপ্তাহ ধরে মঠ থেকে দুপুরে তার বাড়িতে খাবার পৌঁছে দেবার ব্যবস্থা বাগীশানন্দজি করেছিলেন। আর অন্য সাধুদের বলতেন দেখো এখানে তো এদের নিজের বলে ডাকার কেউ নেই। একবার দোলের দিন হোলি উৎসবে সবাই মেতেছেন। যে কর্মীর 4টের সময় চা দেওয়ার কথা সে দেয়নি। জনৈক সাধু খুব রেগে গিয়ে বকাবকি করছেন। তখন মহারাজ সেই সাধুকে নিজের ঘরে ডেকে পাঠালেন। বললেন দেখো এরা তো সব সময় কাজই করে, আজ একটু আনন্দ করছে, এদের তো একটু আনন্দ করতে ইচ্ছা করে, আমাদের কিন্তু এই সুযোগটা দিতে হবে।
তোমরা কিন্তু ওদের সঙ্গে দুর্ব্যবহার করো না, ওরাও কিন্তু এখানে ঠাকুরের কাজ করছে, ওদের তাই এক পরিবারের এক ঘরের ছেলেদের মতোই দেখবে। মহারাজ যখন জাপানে গেলেন, আশ্রমের দায়িত্বপ্রাপ্ত সাধুকে প্রথমেই কিছু কাজ করার নির্দেশ দিলেন। তার মধ্যে একটা কাজ ছিল কামারপুকুরের অতি দরিদ্র 4টি পরিবারের জন্য টাকা পাঠানোর ব্যবস্থা। মহারাজ যখন কিছুদিন কামারপুকুরে ছিলেন, এই পরিবারের সদস্যদের সঙ্গে তার আলাপ হয়েছিল। তারপর থেকে প্রতি মাসে তিনি তাদের আর্থিক সাহায্য করতেন। মুম্বাই আশ্রমে থাকাকালীন মহারাজ রামকৃষ্ণ মিশনের অন্যতম ট্রাস্টি ও গভর্নিং বডির মেম্বার হন। 2010 সালে তিনি রামকৃষ্ণ মঠ কাশীপুরের অধ্যক্ষ হয়ে কলকাতায় চলে এলেন। কিন্তু মুম্বাই আশ্রমে যাপিত 25 বছরের সময় যাত্রায় তিনি মহারাষ্ট্রের মানুষদের কাছে হয়ে উঠেছিলেন ইনস্টিটিউশন, স্বয়ং সম্পূর্ণ এক প্রতিষ্ঠান। তার অকৃত্রিম ভালোবাসা তাদের কাছে টেনে নিয়ে এসেছিল, তার প্রাণ খোলা হাসি নিঃস্বার্থ প্রেমের অনাসক্ত বন্ধনে তাদের বেঁধে দিয়েছিল চিরকালের জন্য। 2014 সালে মহারাজ ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘ অধ্যক্ষ পদে বৃত হয়েছিলেন। তার কাছে মন্ত্র দীক্ষা লাভ করে কৃতকৃতার্থ হয়েছেন 50,000-এরও বেশি মানুষ। তাদের মধ্যে আছেন শিলচরের চা বাগানের শ্রমিকরা, আছেন আবার কামারপুকুর মঠের জনজাতি গোষ্ঠীর মানুষরাও, যাদের দীক্ষাদানের পর মহারাজ অত্যন্ত তৃপ্ত হয়ে বলেছিলেন এদের খুব ভালো প্রিপারেশন ছিল, খুব ভালো প্রিপারেশন নিয়ে এরা দীক্ষা নিতে এসেছিলেন। সাধু এবং ভক্তদের বারবার মনে করিয়ে দিতেন, বলতেন যেন বিফলতার হতাশা আর সফলতার উচ্ছ্বাস জীবনকে প্রভাবিত না করে। স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসী বারবার এই শিক্ষা দিয়েছেন। কাশীপুরে কোনো একজন সাধু একটু বেশি শারীরিক কৃচ্ছতা করতে চাইছেন। মাঝে মাঝেই তাকে খাওয়ার ঘরে আর দেখতে পাওয়া যাচ্ছে না। মহারাজ প্রতিদিন তার খোঁজ খবর নেন। তারপর একদিন প্রায় তাকে জোর করে এনে নিজের সামনে বসে খাওয়ালেন। তিনি খাচ্ছেন, মহারাজ দেখছেন আর বলছেন, এই যে তুমি খেলে, আমাদের এটা দেখে কি যে আনন্দ হচ্ছে, একেবারে মায়ের মতো ভালোবাসা। মায়ের তো সন্তানকে খাইয়েই সব সুখ, তাই না? আমরা বলি সারদা দেবী জগজ্জননী হয়েও আমাদের জীবনে ধরা দিয়েছেন আটপৌরে মা হিসাবে। ঈশ্বরী পাটনির মতো সারা জীবন তিনি চেয়ে এসেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাগীশানন্দজি মহারাজ তিনিও কিন্তু মাতৃভাবে পূর্ণ ছিলেন। আমরা অতি সংক্ষিপ্ত অনুধ্যান করছি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি স্বামী বাগীশানন্দ। নিবেদিতা মায়ের সম্বন্ধে বলেছেন, শ্রীরামকৃষ্ণ's own cherries of his love for this world, ঠাকুরের বিশ্বপ্রেম ধারণের পাত্র শ্রী শ্রী মা। তাই প্রেমের দিকটা, ভালোবাসার দিকটা নিয়েই আমরা কথা বলার চেষ্টা করব। একটি আদর্শ আশ্রম জীবন গঠনের প্রতি তার লক্ষ্য ছিল অপরিসীম মহারাজের। তুলনায় নবীন এক সাধু, যিনি একসময় সাধুকর্মী হিসাবে একটি আশ্রমে তার সঙ্গে অনেক বছর কাজ করেছেন। এখন তিনি কোনো কেন্দ্রের প্রধান হয়ে সেখানে যাচ্ছেন। তার আগে কাশীপুরে এসেছেন বাগীশানন্দজির সঙ্গে দেখা করতে, তাকে প্রণাম করতে। মহারাজ তাকে বললেন যে কাশীপুরে তুমি কয়েকদিন থেকে যাও। তারপর একদিন সন্ধ্যা বেলায় সেই সাধুকে নিয়ে উপস্থিত হলেন মন্দিরে। একেবারে
শ্রী ঠাকুরের প্রতিকৃতির সামনে তাকে দাঁড় করিয়ে গম্ভীর গলায় বলেছিলেন, দেখো, কখনো ভাববে না তুমি প্রধান, সব সময় চিন্তা করবে তুমি ঠাকুরের সেবক। প্রতিদিন যখন তুমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করবে, বলবে, ঠাকুর, আমি যেন মনে প্রাণে তোমার সেবা করতে পারি, তুমি আমাকে দিয়ে তোমার সেবা করিয়ে নিও। স্বামীজি গান গাইতেন, প্রভু मैं গোলাম मैं গোলাম मैं গোলাম তেরা। ঠাকুরের ভাব নাহং নাহং তুহু তুহু তিনি ভক্ত এবং সাধুদের মধ্যে চিরতরে গেঁথে দিতে চাইতেন। আপাত রাশভারী মানুষটির মধ্যে আবার কখনো কখনো উকি দিয়েছে সূক্ষ্ম রসবোধ। একবার বেলুর মঠের কাছেরই একটি শাখা কেন্দ্র থেকে এক সাধুকে কাশীপুরে পাঠানো হচ্ছে। মহারাজ যেই শুনেছেন, ওই শাখা কেন্দ্রের সম্পাদক মহারাজকে ফোন করে বলছেন, আজই ওই সাধুটিকে পাঠিয়ে দিও কাশীপুরে। তা সেই সম্পাদক মহারাজ বলছেন যে আরেকজন সাধুকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে 1 সপ্তাহ পরে সে যাবে। মহারাজ বলছেন, তা কেন, কাছেই তো থাকবে, দরকার হলে সে গিয়ে বুঝিয়ে দেবে। মহারাজের এই যুক্তির কাছে পরাজিত হয়েছিলেন সেই আশ্রমের সম্পাদক মহারাজ। বিকেলে সেই সন্ন্যাসী কাশীপুরে যখন উপস্থিত হলেন, বাগীশানন্দজি হেসে বলেছিলেন, কি তুমি চলে এসেছো তো, বুঝলে 25 বছর ধরে মহন্তগিরি করে এটা শিখেছি যে জমি আগে দখল করে নিতে হয়, আর কিছু শিখি না শিখি এটা কিন্তু শিখে নিয়েছি। মহারাজ আইসক্রিম খেতে একটু ভালোবাসতেন, বেশি কিছু খেতেন না, যেটুকু খেতেন পরিমাণে অতি অল্প, কিন্তু খাওয়াতে ভীষণ ভালোবাসতেন, খাওয়াতে তার জুড়ি মেলা ভার। দুর্গাপুজোর পর যখন তন্ত্রধারক এবং পূজারী খেতে বসতেন, এটা নাও ওটা নাও করে জোর করে তাদের খাওয়াতেন, এটা ওটা পদ পাতে তুলে দিতেন। যখন তিনি মালদা আশ্রমের সম্পাদক ছিলেন, 1978-79 সালের ঘটনা, সেই সময় মালদায় একজন যুবক ছিলেন, তিনি কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন এবং চাকরির চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, সংসারে অভাব অনটন। এমন সময় এক ভক্ত তাকে মালদা আশ্রমে নিয়ে এসেছিলেন এবং মহারাজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মহারাজের সেই প্রাণ খোলা হাসিতে সে মুগ্ধ হয়ে বারবার আসতেন এবং মহারাজ যে গিটার ক্লাস নিতেন তাতেও অনেক সময় তিনি জয়েন করতেন। পরবর্তী সময় হয়তো সেই যুবকটি প্রাইমারি স্কুলের টিচার হয়েছিলেন। এরপর 2018 সালে মহারাজ যখন মালদায় এসেছিলেন ভাইস প্রেসিডেন্ট হয়ে দীক্ষা দিতে, তখন সে তো আর যুবক নয়, তিনি তো এখন প্রৌঢ়, কিন্তু তাকে দেখেই বাগীশানন্দজি বলছেন, আচ্ছা তুমি প্রাইমারি স্কুলে টিচারই পেয়েছিলে না গাজলে? সেই যুবক তো এখন তিনি প্রৌঢ়, সেই ভদ্রলোক একেবারে স্পেল বাউন্ড, আমরা স্পেল বাউন্ড বলি এখন, বাকরুদ্ধ, এমনই বিস্মিত। তিনি বলছেন যে আমি এমন একজন নগণ্য ব্যক্তি, মহারাজ আমাকে 40 বছর পরেও দেখে চিনেছেন। কৃতজ্ঞতার সঙ্গে চিরকাল তিনি মহারাজের কথা স্মরণ করতেন। মহারাজ যখন কামারপুকুর আশ্রমে ঠাকুরের জন্মোৎসবের আগের দিন তিনি হঠাৎ পূজারী মহারাজকে বলছেন, আচ্ছা এবার তো কড়াইশুটির কচুরি করে ঠাকুরের জন্য কেউ নিয়ে আসবে, এমন কথা এখনো বলেনি, দেখা যাক কি হয়। সেদিনই চন্দননগরের এক ভক্ত যখন বাড়ি ফিরছেন সন্ধ্যেবেলা, দেখছেন একজন সবজি বিক্রেতা অনেক কড়াইশুটি নিয়ে বসে আছে। তিনি সমস্ত কড়াইশুটি কিনে নিলেন, বাড়ি গিয়ে স্ত্রীকে বলছেন যে কচুরি করতে হবে। সারা রাত ধরে দুজনে মিলে কচুরি করে পরের দিন সকালে হাজির হলেন কামারপুকুর মঠে। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল।
সিদ্ধ সংকল্প ভক্ত সাধকের মনোবাঞ্ছা জগন্মাতা কি পূর্ণ করবেন না? সেবকদের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। সেবা তো নিতে চাইতেন না, কিন্তু শরীর যখন পরের দিকে খারাপ হয়েছিল তখন একটু ডিপেন্ড করতে হতো। সবসময় তিনি খুব দুঃখিত হয়ে বলতেন, আমার শরীর খারাপ, এদের কাজ বেড়েছে, কত পরিশ্রম হচ্ছে, কত কষ্ট করতে হচ্ছে এদের। মহারাজ ভক্তদের বলতেন, আশ্রিতদের বলতেন এবং সাধুদের বলতেন, মানস জপ করতে হবে সব সময়। একজন ভক্ত বলেছিলেন, মহারাজ চেষ্টা তো করি হয় না। মহারাজ বলেছিলেন, সে কি, অভ্যাস করতে হবে। ঠাকুরের নাম সব সময় স্মরণ করতে হবে, হয় না বললে হয়, ব্যাকুলতা বাড়াতে হবে। দেখনি ঠাকুরের কি ব্যাকুলতা ছিল। করোনার সময় এক ভক্ত পারমিশন নিয়ে কাশীপুরে এসেছেন। তার মনে একটু সুপ্ত বাসনা যে এতদিন পরে এলাম, যদি আজ একটু প্রসাদ পাওয়া যেত। কিন্তু তিনি জানেন এখন প্রসাদ দেওয়া হচ্ছে না, তাই তিনি কাউকে রিকোয়েস্ট করেননি, কিছুই বলেননি। ঠাকুরকে প্রণাম করে মহারাজকে দর্শন করে প্রণাম করে যখন চলে যাচ্ছেন, বাগীশানন্দজি নিজেই বলছেন, চলে যাচ্ছ, প্রসাদ নেবে না? প্রসাদ নিয়ে বাড়ি যাও। ভক্তটি কি বলবেন? তিনি তো তখন দু চোখের জলে ভাসছেন। মৃত্যু জীবনের অপরিহার্য ধ্রুব পরিণতি। মহারাজের মহাসমাধি হয় 2021 সালের 12ই মার্চ। এই মানব বিশ্বে এমন কিছু জীবন আসেন যারা শরীরী ক্রমের পরিণতির বাইরে দাঁড়িয়ে আগত ও অনাগত পৃথিবীর জন্য রেখে যান অমূল্য সম্পদ, যে সম্পদ পার্থিব জগতের তুলাদণ্ডে মাননীয় নয়। অন্তর্জ্যোতির আলোকে তার উদ্ভাসন। শ্রীমৎ স্বামী বাগীশানন্দজির জীবনে তারই প্রতিষ্ঠা, তারই বিকাশ। আড়ম্বরে কাউকে কাছে টানতে তিনি চাননি কখনো। নিঃস্বার্থ ভালোবাসায় সবাইকে আপন করে নিয়েছেন। এই হৃদয়বান সন্ন্যাসী, তার বৃহৎ হৃদয় ছিল, অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি, এটুকু আমরা বুঝতে পারি। আমার অতি ক্ষুদ্র বুদ্ধিতে সাধুত্ব সম্পর্কে বোঝা সম্ভব নয়, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায়, আমরা বুঝতে পারি তিনি কত বড় মনের মানুষ ছিলেন। তাই ভক্ত জনের হৃদয়ে তিনি চিরকাল রয়ে গেলেন আশ্রয়ের দীপশিখা রূপে। আমি তাকে আভূমি প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার।